হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। ফর্সড উইথ রোমান্স, জোরপূর্বক রোমান্স, পর্ব 12। অফিস থেকে সবেই ফিরেছে আহিল। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি লেট হয়ে গিয়েছে তার। গায়ের কোট খুলে ড্রয়িং রুমের সোফাতেই আলসামি করে বসে পড়ল সে। ডান হাত দিয়ে বাম হাতের কবজির দিকের বোতাম খুলে একে একে শার্টের হাতা গুটিয়ে নিয়ে বুক পকেটের দিকের দুটো বোতাম খুলে দিল। তারপর চোখ বন্ধ করে ঘাড়টা একটু উঠিয়ে আরাম করে বসলো। মিনিট 10 পরে চোখ খুলতেই দেখা গেল মধ্যবয়সী একজন মেল সার্ভেন্ট ট্রেতে করে পানি ভর্তি গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন। নিঃশব্দে আহিল ট্রে থেকে পানি উঠিয়ে ঢক ঢক আওয়াজ করে পান করে ফের এক গ্লাস পানি নিয়ে আসতে বলল। সার্ভেন্ট মাথা নত করে তাৎক্ষণিক চলে গেল সামনে থেকে। স্যার। ও হ্যাঁ, দাঁড়ান। শেলি। জি স্যার। ওনার হাত থেকে বক্সটা নিয়ে রুমে রেখে আসুন। আর নিশিকে। স্যার, ছোট ম্যাডাম তো বাড়ি নেই। বাড়ি নেই মানে? উনি আপনাদের অফিসে যাওয়ার ঘন্টা দুয়েক পরেই ওনার বাবার বাসায় গিয়েছেন। আর ও কি? আপনি আপনার কাজ করুন। জি স্যার। আহিল ড্রয়িং রুমে থেকেই নিশিকে ফোন দিল। একবার রিং হয়ে কেটে যেতেই ফের কল করলো। দুবার রিং হওয়ার পরই ফোন রিসিভ করলো। হ্যালো। হঠাৎ করেই বাবার কাছে যে গেলে? জানাওনি তো কিছুই। এমনি ইচ্ছে করলো। বাবা ঠিক আছেন? হ্যাঁ। কি করছিলে? দুবার কল করে বসেছিলাম। আসছি, বাই। শেষের কথাটা বলেই আহিল খট করে লাইন কেটে দিল। নিশি ফোন হাতে নিয়ে ভাবলেশীনভাবে বসে রইল কিছুক্ষণ। সেখান থেকে উঠে গিয়ে বিছানার পাশে জানালায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আফা, রাইতে কি তা খাইবেন? কিছু খাবো না রানী, তুই যা এখন। ও কি কথা? আন্নের কি মন খারাপ আফা? না, যা তুই। কথাটা বলতে বলতেই অজান্তেই বুক চিনচিন করে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। রানী চলে যাবার পর নিশি ঠিক একইভাবে দাঁড়িয়ে রইল জানালায়। ঠিক করেই পেছন থেকে গভীর করে কেউ একজন জড়িয়ে ধরলো তাকে। এভাবে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছো কেন? মাথা ব্যথা করবে তো। আর ঘরে আলো জ্বলাওনি কেন? বলেই হাত বাড়িয়ে জানালার পাশে সুইচ বোর্ড থেকে রুমের আলো জ্বালিয়ে দিল। বাবা তো বাসায় নেই নিশি। তুমি তো বলনি আমায়। তুমি কি আমাকে বাবা কোথায় জিজ্ঞেস করেছিলে? তাই তো। আর তোমার আমার মধ্যে প্রশ্ন থাকবেই বা কেন? আর কেনই বা জিজ্ঞাসা করতে হবে? তুমি আমি মিলে এত একতস্ততা, একটা খোলা বই। সত্যি কি তাই? বলেই নিশি আহিলের দিকে ফিরে তার চোখে চোখ রাখলো। অবশ্যই তাই। এই কি? কি করছো কপালটাকে? ব্লাড জমে গিয়েছে। তুমি এতটা কেয়ারলেস কেন নিশি? নিজের কোনো দিকেই খেয়াল নাই তোমার। ঠিক বলেছ। আমি আসলেই কেয়ারলেস। নিজের কোনো কিছুতেই আমার খেয়াল নেই। কোনো কিছুতেই না। সব কিছু বিশ্বাসের উপর ছেড়ে দিয়েছি। সব কিছু। নিশির বলা কোনো কথায় আহিল অবধি পৌঁছালো না। তার আগেই সে বেরিয়ে গিয়ে বরফ হাতে ফিরে এলো। কপালে বরফ ঘষে দিতে দিতেই ইচ্ছে মতো বকে যাচ্ছে নিশিকে। ফ্রেশ হয়ে আসো। আমি তো সাথে করে ড্রেস আনি নাই। এই বাসায় তোমার অনেক ড্রেসই আছে, আমি বের করে দিচ্ছি। আহিল আর কিছু না বলে নিশির কপালে চুমু খেয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। রাতের খাবার খেয়ে সবেমাত্র রুমে ঢুকেছে আহিল। হাতে দুধের গ্লাস। নাও, দুধটা শেষ করো। দুধ কেন? রাতে কিছুই খেলে না। মেডিসিন তো খালি পেটে খেতে পারবে না। ঝটপট শেষ করো। আমাকে নিয়ে তোমার অত ভাবতে হবে না। একদিন খালি পেটে মেডিসিন খেলে কিছুই হবে না। বলেই নিশি বিছানা ঝাড় দিয়ে আহিলকে জায়গা করে দিয়ে শুয়ে পড়ল। আহিল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দরজার লাইট অফ করে দিয়ে নিশির পাশে এসে শুয়ে পড়ল। পেছন থেকে গাঢ় করে জড়িয়ে ধরে
গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল খুব সন্তর্পণে। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই কেঁপে উঠল নিশি। দুহাতে আহিলকে জড়িয়ে ধরার আগেই খুব শক্ত করেই আঙ্গুলে আঙুল গুজে দিল সে। নাকে নাক ছুঁয়ে দিতেই ঠোঁট কাঁপতে শুরু করে দিল নিশির। এই পিচ্চি, কি হয়েছে তোমার? হুম। সারা মুখে ঠোঁট ছুঁয়ে দিতে দিতেই ফিস ফিস করে বলছিল আহিল, কিন্তু নিশি নীরব, চোখ বন্ধ করে খুব এলোমেলোভাবে নিঃশ্বাস ফেলছে সে। কিছুক্ষণ অপলক নিশির দিকে তাকিয়ে রইল আহিল। সেই ঘোর লাগানো মুখের আদল দেখলেই ভালোবাসা পায়। মুখ খুব করে ভালোবাসতে ইচ্ছে করে, খুব করে, আর সামলাতে পারল না নিজেকে। অজান্তেই ঠোঁটের গভীরতায় ডুব দিল আহিল। বহুদিনের পিপাসা যেন মিটিয়ে নিচ্ছে তারা। ঠোঁট ছেড়ে দিয়ে নিশির ওপর থেকে সরে যেতেই নিশি আটকে দিল তাকে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেই টি শার্টের বুক পকেটের দিকটা খামচে ধরল সে। বন্ধ চোখের দুই কোণ থেকে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জল। ভালোবাসার গভীরতায় স্নিগ্ধ হবার নীরব আবেদন যেন। একে অপেক্ষা করার সামর্থ্য আহিলের নেই, কোনো মতেই নেই, কোনো মতেই না। ভোর 4:30 হবে হয়তো। নিশি আহিলের বুকে মাথা রেখে কেবলই ঘুমিয়েছে মাত্র, কিন্তু আহিল কিছুতেই ঘুমাতে পারছে না। এতদিনে নিশির ব্যবহারে স্বাভাবিক রকমের নীরবতা থাকলেও আজ কেন কোনো কিছুই অতি রকমের স্বাভাবিক ঠেকছে তার কাছে। হ্যাঁ, এর আগেও নিশি নিজে থেকেই তার কাছে বহুবার এসেছে, কিন্তু গত রাতের ব্যাপারটা এরকম অস্থির তো কোনো কালেই সে ছিল না। নিজেকে অন্যরকম উপস্থাপন করার এক অনাড়ি চেষ্টা, কিন্তু কেন? স্বাভাবিক মাত্রার মেলামেশার পর আহিল নিজে নিজেকে গুটিয়ে নিয়েছে বহুবার। হ্যাঁ, এই কথা তো সত্যি, এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু আহিল করেছে। আর এই সবটাই করেছে নিশির জন্য। সেবার সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়ে রিপোর্ট আনতে যাওয়ার সময় ডাক্তার তার সাথে আলাদা করে বেশ অনেকটা সময় দিয়েছিলেন। আপনাদের বিয়ের কদিন হলো? 1 বছর 7 দিন। ওনার অ্যাক্সিডেন্টটা তো বিয়ের পরপরই। হ্যাঁ, 4 মাস হয়েছে সবে। নিশিতা ইসলাম, রাইট? হুম। ওনার সম্পূর্ণ দেহে 3টা অংশে ক্ষতি হয়েছে, পিঠের বাদিক, কোমর আর হচ্ছে তার বাবা। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কোমর। তার কোমরের জয়েন্টের অংশটা একদম খারাপভাবে থেতলে গিয়েছে। আমি অবশ্যই বলবো কোমরের জন্য যেন তাকে কোনো প্রকার থেরাপি না দেওয়া হয়। ব্যাপারটা হিতে বিপরীতে হবে। আর আপনাকে এন্টারটেইনমেন্ট হবার সময় আরও অধিক সতর্ক হতে হবে, কারণ এখন ব্যাপারটা তার জন্য অন্যান্য নারীর তুলনায় বেশি পেইনফুল। কোনো প্রকার ভারী কাজ সে করতে পারবে না। আর বাকি রইল পিঠ আর পা এর ব্যাপার। পিঠের হাড়ে মেজর ফাটল রয়েছে, এর জন্য বড়সড় আমি মেডিসিন প্রেসক্রাইব করতে পারবো। আর পায়ের ওপর যতটা প্রেশার কম দেওয়া যায়। সবচেয়ে বড় কথা যেটা, আমি তো তাকে এই পেইনগুলো বয়ে বেড়াতে হবে, কারণ থেতলে যাওয়া জিনিসের কোনো রিকভারি হয় না। আর একটা কথা, ওনাকে কোনো টেনশন দিবেন না। যতটা পারবেন হাসি খুশিতে রাখবেন, নয়তো পরবর্তীতে এই সমস্যাগুলো মানসিক ব্যাপক ক্ষতি করে। তাই আপনাদের, বিশেষ করে আপনাকে তার যত্ন নিতে হবে। আহিল যতবারই এই কথাগুলো ভাবে ততবারই তার ভেতরটা পড়তে থাকে। মাঝে মধ্যে সব কিছু বাদ দিয়ে চুপচাপ বসে থাকে। নিশির তিল পরিমাণ কষ্ট সে কোনো অংশে মেনে নিতে পারবে না, কোনোভাবেই না। আর যাই হোক, জেনে শুনে সে আর ভালোবাসাকে কষ্ট দিতে পারবে না। যদিও এসবের কিছুই আহিল নিশিকে জানায়, ইচ্ছে করেই জানায়নি। এতে করে যদি সে নিজেকে নিয়ে হতাশায় ভোগে, সব দিক চিন্তা করেই আহিল নিশিকে জানায়নি। দরজা খোলার শব্দে আহিলের ঘুমটা হালকা হয়ে গেল।
বিছানা হাতড়ে নিশিকে না পেয়ে চোখ খুলতেই দেখা গেল সবেমাত্র গোসল সেরে গায়ে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে সে। এবার আহিল উঠে বসলো। ঠিক আছো তুমি? এত সকালে গোসল করতে গেলে কেন? 9টা বাজে। এত সকাল আমরা ঘুমিয়েই কাটিয়েছি বলেই কাপড় নিয়ে ফের ওয়াশরুমে ঢুকে পড়লো। এদিকে আহিলার বিছানায় না বসে থেকে গায়ে টি শার্ট চাপিয়ে রুম থেকে বেরিয়ে পড়লো। ওয়াশরুম থেকে বের হয়ে নিশি আহিলকে রুমে পেল না, তবে খানিকক্ষণ পরেই চলে এলো। ঝটপট ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে ঠিক নিশির পেছনে দাঁড়ালো। হাত থেকে তোয়ালেটা টুলের ওপর রেখে নিশির চুলে পেঁচিয়ে রাখা তোয়ালেটা খুলে দিল। আহিলের আচমকা এমন কাজে নিশির ভাবোদয় হলো। এই পিচ্ছি, কি ভাবো বলো তো তুমি সারাদিন? দুই হাতে কোমর আগলে ধরে নিশিকে নিজের দিকে ফিরিয়ে জবাবে নিশি কিছু বলল না, কেবল তাকিয়ে রইল মাত্র। কি দেখছো অমন করে? আচ্ছা, আমার বেড পারফরমেন্স কেমন? খুবই কি আনাড়ি? মানে বোঝো নাই? আচ্ছা, এইটা বলো তো, তোমার বিছানায় আমার দাম কেমন? বেশি হবে না আমি জানি তো। আমি তো পারি না বাকিদের মতো। হঠাৎ করেই এমন কথা শুনে ঠিকঠাক ভেবে উঠতে পারছে না। তবে যতই কথাগুলো মস্তিষ্কে আওড়াচ্ছে ততই যেন আগুন ছড়িয়ে পড়ছে সারা গায়ে। কখন যে দুজনের দূরত্ব 1 ইঞ্চি থেকে কয়েক হাত হয়ে গেছে তা তারা নিজেরাও বলতে পারবে না। কিন্তু নিশি থেমে নেই। সে নিজের মতো করেই খুবই শান্ত স্বাভাবিক স্বরে কথাগুলো বলে যাচ্ছে। বলুন না, আমার স্ট্যান্ডার্ডটা ঠিক কতটুকু তা তো জানতে পারবো। বাকি কথা শেষ হবার আগেই সজোরে নিশির গালের থাপ্পড় বসিয়ে দিল আহিল। সব কিছুর একটা লিমিট থাকে নিশি, আর কতটা নিজেকে নিচে নামাবে? ফ্লোর থেকে উঠে নিশি নিজেকে সামলে নিয়ে দাঁড়ালো। আপনি আমাকে মারলেন কেন? আমি তো বেশি কিছু জানতে চাই নাই। আমি তো আমার বেড পারফরমেন্স কেমন আর বলতে পারলো না নিশি। তার আগেই গলায় চেপে ধরলো আহিল, একদম দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? আমি তোকে ভালোবেসেছি, তুই তো ভালোবাসার যোগ্য না। তুই কারো ভালোবাসার যোগ্য না, কারো না। নিজেকে প্রস্টিটিউটের জায়গায় এনে দাঁড় করিয়েছিস। আর কতটা নিচে নামাবি আমাকে? আর কোনো কিছু না বলেই নিশিকে ধাক্কা দিয়ে বেরিয়ে পড়লো আহিল। কাবার ধরে আস্তে আস্তে ফ্লোরে বসে পড়লো নিশি। চোখে মুখে অন্ধকার দেখছে। আর কিছুক্ষণ পর ছাড়লে হয়তো এখানে তার লাশটা পড়ে থাকতো। গলা চেপে ধরার কারণে জিভ বের হয়ে গিয়েছিল প্রায়। কিছুক্ষণ সেভাবেই বসে রইল সে। রানীর আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আফালন, ভাইজান কই ছিল? আনের গরম পানির ব্যাগ দিতে। চুলায় রান্ধা ছিল, তাই দেরি হয়ে গেছে। লন। নিশি ঘুরে রানীর হাত থেকে ব্যাগ নিতেই অকিয়াফা আন্নের নাহের তেন রক্ত ফরতাছে দি। ও আল্লাহ আফা, কি হয়েছে আপনার? ও ভাইজান, কিছু হয় নাই রানী, তুই যা। তোর ভাইজান অফিসে চলে গেছে সেই কখন। তুই যা পেছনে ফিরে। আফা নাকের দেন। যাবার সময় দরজাটা আটকে যাস। রানী চলে গেল। দরজা লাগানোর আওয়াজ পেয়ে নিশ্চিত হয়ে তবেই নিশি ফিরল। ধীর পায়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। গলায় আর গালে আহিলের দাগগুলো স্পষ্ট হয়ে কালচে হয়ে গেছে। তখন রানীর সাথে কথা বলতে গিয়ে কথক যেন আসছিলই না। জোর দিয়ে কথা বলার কারণে গলাটা ব্যথা করছে প্রচণ্ড। মাথাটা যেন ফাঁকা হয়ে আছে পুরো। একটু একটু করে ঘুরছে যেন চারপাশ। তার সাথে তলপেটার কোমরে যেন চিবিয়ে চিবিয়ে ব্যথা উঠছে। আর দাঁড়ালো না নিশি। প্রস্ত পায়ে হেঁটে গিয়ে বিছানায় শুয়ে পড়লো আড়াআড়ি ভাবে। বা হাতের হট ব্যাগটা পেটের ওপর রেখে চোখ বুজলো স্বর্ণপর্ণে
বুকের বাঁ দিকটায় ব্যথা হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড ব্যথা হচ্ছে। সময় এগুচ্ছে তার নিজস্ব গতিতে, কিন্তু দুটি মানুষের জীবন যেন সেই 2 দিন আগের সকালেই থেমে আছে। হয়তোবা নেই সময়ের তেরাকলে, পুতুলের ন্যায় হয়তো সবটা মানিয়ে নিচ্ছে একে অন্যে। আহিল বিগত 2 দিন যাবৎ কোনো প্রকার যোগাযোগই নিশির সাথে করেনি, নিশিও করেনি। এই অনীহাটা একদিনে আর মুহূর্তে হয়নি, সে তো সময় সাপেক্ষ ব্যাপার। কেবলমাত্র নিশকে ফোন দিয়ে বাড়ির সব খবরাখবর নিয়ে যাচ্ছে সে। আর যাই হোক, এই দায়িত্ব তার অন্তত শিমুল বেগম না ফেরা অবধি পালন করে যেতে হবে। সংসার তার হয়েও হলো না, তাতে কি? মায়া তো আছে তার। আর তাছাড়া দায়িত্ব বলেও একটা শব্দ আছে, যেই দায়িত্ববোধ থেকেই না হয় এই সংসার নামক 4 বছরের অভিযানটা। বাকি শব্দটা আর মনে মনেও আওড়াতে ইচ্ছে করছে না তার। বুক চিরে খানিক পর পর কেবল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, আর তার সাথে চিনচিন করা বুকের আর্তনাদ। খুব করে ইচ্ছে করে চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে, কিন্তু চোখে যেন খরা নেমেছে, নেমেছে গ্রীষ্মের তাপদাহ। এই চোখের মায়া ফুরিয়ে এসেছে, প্রেম হারিয়ে গিয়েছে, আর সব হারিয়ে যেইটা আছে সেইটা হলো মৃত্যুর মতো শীতল, ভাবলে ক্ষীণতা। শেলির সাথে কথা বলে ফোন রাখতেই ফারাজের কল এলো। একবার রিং হয়ে কেটে গেল, কিন্তু নিশি ধরল না। চুপচাপ ফোনের দিকে কি ভেবে যেন তাকিয়ে আছে, কিন্তু দ্বিতীয়বারে আর এড়িয়ে যেতে পারল না। যথেষ্ট স্বাভাবিক গলায় ফোন রিসিভ করে কথা শুরু করলো নিশি, কিন্তু হ্যালো বলার আর অপেক্ষা করলো না ফারাজ। নিশি, কোথায় তুমি? আমি বাবার কাছে এসেছি। তোমার মধ্যে কি হয়েছে বলো। মানে, বলার মতো হলেই বলো, না বলতে পারলেও সমস্যা নেই, নিজেদের মধ্যে মিটিয়ে নাও। আহিলকে তো তুমি চেনো নিশি, সে কতটা ডেসপারেট। প্লিজ মানিয়ে নাও, আমাদের মধ্যে কিছুই হয় নাই ভাইয়া। হ্যাঁ, কিছুই হয় নাই তোমাদের। গতকাল থেকে আহিল আমার বাসায় সকালে এক্সারসাইজ করতে গিয়ে ইচ্ছে করে ড্রামবেল দিয়ে বাম হাত থেতলে ফেলেছে। আঙ্গুলের দুটো হাড় ভেঙে গিয়েছে নিশি। সুহানা দেখেছে বিধায়, নয়তো আরও অনেক খারাপ কিছু হতে পারতো নিশি। বাসায় কিছু জানানো হয়নি। আন্টি নাকি চায়না গিয়েছে আরফির কাছে। এদিকে সে কিছুক্ষণ আগে বেরিয়ে পড়েছে, তার নাকি অফিসে কি দরকার আছে। নিশি, তুমি? সব কিছু শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো নিশি, তারপর আগের চেয়ে শান্ত স্বরে বলতে শুরু করলো, ভাইয়া, মিটিয়ে নেবার মতো কোনো কিছুই আপনাদের বন্ধুর সাথে আমার হয়নি। আর চিরকাল আপনার বন্ধুই আমাকে সামলে এসেছে। আমাকে তাকে সামলানোর মতো ক্ষমতা হয়তো আল্লাহ আমায় দেয়নি। আমার তেমন যোগ্যতাই নাই। আসলে আমি কোনো দিক থেকেই তার যোগ্য নই। তবে তাকে সামলানোর এবং তার খেয়াল রাখার বহু মানুষ আছে। আর যাই হোক, এত আপনজনদের মধ্যে তার কোনো ক্ষতি হবে না, বরং সে ভালোই থাকবে। নিশি, কি এমন? ভালো থাকবেন ভাইয়া, আপনার বন্ধুর খেয়াল রাখবেন। যদিও কথা খানা বেমানান, কারণ আমার বলাতে বা না বলাতে আপনার বন্ধুর দেখভালের কোনো কমতি হবে না। ফারাজকে কথা বলার আর কোনো সুযোগ না দিয়েই নিশি ফোন কেটে দিল। বিছানায় ফোনটা ঝুড়ে ফেলে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভার্সিটিতে যাওয়া ইচ্ছে না হচ্ছে না 2 দিন ধরে। এদিকে লাস্ট সেমিস্টার চলছে, মেজর সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে সেমিস্টারই শেষ করবে। গত 2টা দিন সে নিজেকে সামলিয়েছে, নিজেকে বুঝিয়েছে, তবে ফলাফল শূন্য। তাই শূন্য হাতে এখন পড়াশোনাটা ধরবে। পড়তে ইচ্ছে না করলেও জোর করে করবে। এক সময় না এক সময় ঠিকই সব কিছু মনের এক কোণে রয়ে যাবে।
ধুলো জমা অতীত হবে। এইভাবে অন্তত বারবার মনে পড়ে, ভেতরটাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হবে না। বারান্দায় না দাঁড়িয়ে রুমি এসে ঝটপট কাবার থেকে জামা কাপড় বের করতে শুরু করে দিল। বিছানার উপর হাতের জামা রেখে পুনরায় কাবার্ডের কাছে ফিরতেই ড্রেসিং টেবিলের আয়নায় নিজের ওপর চোখ পড়ল। থমকে দাঁড়ালো নিশি, এক পা দুপা করে এগিয়ে গেল আয়নার দিকে। গত দিনে 2 দিনে আয়নায় দেখা হয়নি আর তার দেখার কোনো তাগিদটাই হয়তো ছিল না। শরীরের ব্যথার যে মনের ব্যথাটা যে সব কিছু দমিয়ে রাখে। গলার আর গালের দিকটা এখনো কালো হয়ে আছে অনেকটা। নাকের ভেতরও ব্যথা হয়েছে ভীষণ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। ইস, বিশ্বাসটা যদি একেবারে থেমে যেত তাহলে তো আর এত কষ্ট হতো না। আয়নাতে আর এক পলক নিজেকে দেখে এতটা হিজাব স্ক্রাব বের করে রাখলো। কাবার থেকে আসার সময় সাথে করে বইগুলো নিয়ে এসেছিল, সেভাবেই পড়ে আছে ব্যাগে। ব্যাগ থেকে বইগুলো খুলে একে একে টেবিলে সাজিয়ে রাখতেই বইয়ের ভাঁজ থেকে বেশ কয়েকটা ছবি ছড়িয়ে পড়লো মেঝেতে। হাতের বইগুলো টেবিলে ঠিকঠাক রেখে মেঝেতে পা ভাঁজ করে বসলো নিশি। একে একে ছবিগুলো ফের দেখতে শুরু করে দিল। ছবিতে কি সুন্দর লাগছে দুজনকে। বেশ কয়েকটা অন্তরঙ্গ ছবিও আছে সেখানে। প্রতিটি ছবিতেই এক একটা রূপবতী বেদিশী মেয়ে। নিশিরও তো আহিলের সাথে এমন কত শত ভালোবাসার মুহূর্ত রয়েছে, ঠিক এই ছবিগুলোর মতো। এই যে সিঙ্গাপুরে এরা যেই হোটেলে উঠেছিল, আর একটা থাইল্যান্ডে, তবে সেখানে তো আরও বহু প্রেমিকের নিয়েও গিয়েছিল। এরপরেও সেই সব মুহূর্তকে কোনোভাবেই ভালোবাসার নাম দেওয়া যায় না। না না, কোনো ভালোবাসা ছিল না, কোনো ভালোবাসা না। ফারাজকে অফিসে দরকারি কাজ আছে বলে বের হলেও অফিসে যায়নি সে। তার পিএ সাদেককে ফোন করে সবটা বুঝিয়ে দিয়েছে। কেন যেন আর কোনো তাগিদে নেই, কোনো কিছুতেই ভালো লাগা নেই। মাথা হ্যাং হয়ে আছে তার। নিশির প্রতিটি কথা এখনো কানে বাজ পড়ার মতো প্রতিধ্বনিত হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তার। ভালোবাসা ব্যাপারটাই খারাপ, দুর্বল করে দেয় ভেতরটাকে। কখনো নিজের থেকে আলাদা হতে দেয়নি তাকে, সব সময় আগলে আগলে রেখেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম আলাদা সত্তা নামক শব্দটা। নিশিকে সব সময় মনে হতো নিজের শরীরের কেন্দ্রবিন্দু। আজ তাকে এইভাবে আঘাত করলো, এইভাবে। ও কি করেছে? আমার ভালোবাসাকে সে কিভাবে পারলো? কিভাবে? ও তো পিচ্ছি বাচ্চা মানুষ, ও তো কিছু ভেবে তো বলে না। তার রাগ করাটা স্বাভাবিক, রাগ করার কাজই করেছে সে। হ্যাঁ, রাগের কাজই তো করেছে সে। ভালোবাসা সত্ত্বেও তাকে গভীর মিলনের সময়গুলোতে এড়িয়ে গিয়েছে, অবহেলা করেছে, যেখানে তার নিজেকেই সেই সময়গুলোতে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়েছিল। কিন্তু একবার ও তার বিপরীতের মানুষটার অবস্থা কি হতে পারে মাথায় আনেনি। কিন্তু আমি তো ওকে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগাতে চাইনি। সবটাই তোর ভালোর জন্য করেছি, কিন্তু এমন ভালো চাইনি আমি। এতটা দূরত্ব। নিজের রুমের ডিভানে মাথা এলিয়ে দিয়ে চুপচাপ বসে আছে আহিল। সবকিছু এলোমেলো হয়ে গেছে, সবকিছু। আর তাকেই বাকিটা শেষ করতে হবে। ডিভানের পাশে রাখা বক্সটা আস্তে ধীরে খুলল সে। সেদিন অফিস থেকে ফেরার সময় বেশ বড় সাইজের এইটা সফট বেবি ডল এনেছিল আহিল। দুপাশে সোনালি চুলগুলো বেনুনি করা, আর তার উপর লাল টুপি। দূর থেকে দেখলে যে কেউ বলবে 1 বছরের একটা বাচ্চা মেয়েকে লাল ফ্রক পরিয়ে বসিয়ে রাখা হয়েছে, ঠিক বিদেশি বাচ্চাদের মতন। বিয়ের পর পর যখন আহিলের দাদি এসেছিল, তখন একদিন নিশা আচমকাই আহিলকে জড়িয়ে ধরে বলেছিল, আমাদের মনে হয় ছোট্ট একটা বাবু আসতে চলেছে। প্রথমে সে বুঝতে না পারলেও ও বেশি সময় লাগেনি। আহিল যখন অনেকটা ঘাবড়ে গেলেও নিশি
মহা আনন্দে কথাগুলো বলেই চলেছে। তার কথার কিছুক্ষণের জন্য আহিলও চিন্তা ভাবনা ভুলে গিয়েছিল। শেষ পর্যন্ত তো দুজনের মধ্যে ছেলে মেয়ে নিয়ে তর্কাতর্কি। তবে তা অল্প সময় এর জন্য। সেদিন হসপিটাল থেকে ফেরার পর নিশির সেই নিস্তব্ধতা, রাগ সবকিছু মনে পড়তেই এক চিলতে হাসি ফুটে উঠল আহিলের ঠোঁটের কোণে। পুতুলটা নিজের হাতে নিয়ে এক মনে তাকিয়ে আছে। নাজমুল সাহেবকে এখনই ফিরনি ঝিলের থেকে বোনকে কোনো মতেই এড়িয়ে আসতে পারছেন না। একেবারে 4 দিন পর যেন তাকে নিয়ে তবেই ফিরে, সেই নিয়ে জেদ ধরে বসেছে। বাবার সাথে কথা বলার পর নিশিও বলেছেন থেকে যেতে, একেবারে যেন ফুপিকে নিয়ে তবেই ফেরে। তবে হাসি ফিরে আসছে। তার ইম্পর্টেন্ট ক্লাস আছে। এদিকে নিশিও ক্লাস চালিয়ে যাচ্ছে। নিশি বাসার গাড়িটা বাবা নিয়ে গিয়েছেন। হাতেও তেমন একটা টাকা পয়সা নেই। বাসের মধ্যেই ঠেলাঠেলি করে 2 দিন গেলেও আর যেতে ইচ্ছে করে না। সুযোগ পেলে যেন ভদ্রলোকগুলো হায়না হয়ে যায়। তাই অর্ধেক পথ হেঁটে, পায়ে হেঁটে, বাকিটা রিকশায় ক্লেশে চালিয়ে নিচ্ছে। কিন্তু বেশি হাঁটার ফলে পা ফুলে ফেঁপে উঠছে প্রতিদিন। মাপের জুতো জোড়াও ঠিকঠাক লাগছে না আজকাল। তার সাথে অসহনীয় ব্যথা তো আছেই। তবে কিছুই করার নেই তার। বাবা ফিরে আসা না পর্যন্ত এভাবেই চলতে হবে। আর ফোন করে টাকা চাইলেও তো কেন যেন মনে সায় দিচ্ছে না। এই মিস ক্যাম্পাস স্লিপিং বিউটি, উত্তরে মেকি হাসল নিশি। কি ব্যাপার, আজও গাড়ি আসেনি? হাজবেন্ড কি আউট অফ কান্ট্রি নাকি? না, তেমন কিছুই না স্যার। ওকে তেমন কেমন ব্যাখ্যা না করে আসুন, আমি ড্রপ করে দিচ্ছি। আশা করি বাইকে অসুবিধা হবে না। গতকাল তো সেফলি ড্রাইভ করেছিলাম নাকি? না স্যার, রোজ রোজ ঝামেলা কেন করছেন? আই ক্যান ম্যানেজ, থ্যাংক ইউ সো মাচ। এই মাছ ভাত করে হিসেব করো, উঠে আসো। তুমিও ভালো করে জানো একা আমি তোমায় ছাড়ছি না। অগত্য বাধ্য হয়েই উঠে এলো নিশি। বাড়ির সামনে এগুতেই নিশি ইমাদ স্যারকে ভেতরে ঢোকার আমন্ত্রণ জানালেও ইমাদার ভেতরে ঢুকলো না। তবে বাড়িতে ঢুকেই হাসিকে দেখে খুব খুশি হয়ে গেল নিশি। আরও পরে তো আসার কথা ছিল। ছাদ থেকেই নাম ছিল হাসি। আপু, তোমার তো গত পরশু আসার কথা ছিল, বলেই জড়িয়ে ধরল নিশি। হ্যাঁ, দরকারি কাজ ছিল তাই চলে এলাম। হাসির সাথে সামান্য কথাবার্তা বলে রুমে ঢুকে পড়ল নিশি। বই ব্যাগ সব বিছানার উপর রেখেই ওয়াশরুমে ঢুকে পড়ল। একেবারে ফ্রেশ হয়ে সামান্য কিছু মুখে দিয়ে ঘুম দিল। হঠাৎ করেই ঘুমটা হালকা হয়ে গেছে তার। ভেতরটা খা খা করছে, গলা শুকিয়ে আসছে। ওপাশ ওপাশ চটফট করে উঠে বসলো নিশি। বিগত 10-12 দিনে এমন তার সাথে অহরহ ঘটেছে। বারবার মানসপটে তাদের দুজনের মধুর স্মৃতিগুলো ভেসে ওঠে। বারবার ফোনের রিং বাজতেই ধাতস্থ হলো সে। শিমুল বেগম ফোন করেছেন। খুব স্বাভাবিকভাবেই কথাবার্তা সারলেন নিশি। এই তো আর কিছুদিন, তারপর সে ফিরেই আসছেন তিনি। তখন না হয় নিজে থেকে বুঝে নিবে, আর বাকিটা না হয় তার ছেলে বুঝিয়ে দিবে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়লো সে। চোখে মুখে পানি ছিটিয়ে বসে পড়লো টেবিলে। ব্যাগ থেকে বই বের করতেই একটা মোটা খাম চোখে পড়লো তার। বইয়ের ভেতর থেকেই বের হয়েছে। এর আগেই সেই ছবিগুলো এভাবেই পেয়েছে নিশি বইয়ের ভেতর। কিন্তু কে রাখে, কখন রাখে, কিছুই বুঝতে পারে না নিশি। আর এই বইটা তো গতকাল এনেছিল, ব্যাগ থেকে আর খোলাও হয়নি। তাহলে কি? আর ভাবলো না নিশি। কাপা কাপা হাতে খামটা খুলল সে। জনের ফোন পেয়ে প্রায় কিছুটা সাথে সাথেই ফোন রিসিভ করলো আহিল। নিশির কি অবস্থা জন? স্যার ম্যামকে
গাড়ি পাঠানোর শর্তে উনি নেননি। তবে গত 2 দিন ধরে ওনার ডিপার্টমেন্টের স্যার ওনাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। আচ্ছা, নেক্সট আপডেট থাকলে আমাকে জানিও। ওকে স্যার। ফোন রেখে চুপচাপ বসে রইল আহিল। জনের সাথে কথা বলার পূর্বেই সে তার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলেছেন ফিরতে নাকি আরো দিন তিনেক। ততদিন না হয় থাকুক নিশি ওখানে, ও রাগটাও কিছুটা কমুক। আর রোজ মাঝরাতে তো আহিল যাচ্ছেই তার প্রেয়সীকে দেখতে। চুপচাপ পাশে বসে থাকে হাত ধরে প্রতি রাত ভোর করে, তবেই ফেরে বাড়ি। তার এই কাজে যদিও রানী খুবই বিরক্ত, তবে মুখে কিছু বলে না। সে নিজেও মনে প্রাণে চায় তাদের দুজনের মধ্যে যা ভুল চোখ আছে মিটে যাক, কিন্তু বিধিবোধ হয় বাম। গত 2 রাত যেন আহিলের কাছে 2 জনমের গিয়ে ঠেকেছে। নতুন সেল সাইনিং এর পর প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য কনফারেন্স ডেকেছেন ক্লায়েন্ট। অগত্য আহিল বাধ্য হয়েই 4 দিনের জন্য জার্মান এসেছেন। তবে এই 2 রাত তার কাছে জনম জনমের বাড়ি মনে হচ্ছে। তাছাড়া রাতে ঘুমও হচ্ছে না ঠিকঠাক। বাজে স্বপ্ন দেখে প্রতি রাতেই ঘুম ভেঙে ঘুম থেকে ছটফট করে ওঠে আহিল। কখনো নিশির সেই অ্যাক্সিডেন্ট স্বপ্নে দেখে, আবার কখনো দেখে নিশি কাঁদছে, খুব করে কাঁদছে। সেখান থেকে কিভাবে যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। আহিল ছুটে যায় হাওয়া মিলিয়ে যাওয়া নিশির হাতখানা অদৃশ্য হওয়ার আগেই খুব শক্ত করে ধরে। কেমন যেন একটা অনুভূতি, ঘুমের মধ্যেই সারা গায়ে ঘাম হয়। তারপর ছটফট করতে করতেই চোখ খুলে নিজেকে বিছানায় খুঁজে পায় আহিল। এই স্বপ্ন সে আগেও দেখেছে, বিগত 4 বছরে বহুবার। একেবারে এক এক রকম, আবার কোনোবার রিপিট একই স্বপ্ন দেখে। কিন্তু তখন তো নিশি পাশে থাকতো, তার গা ঘেঁষে ঘুমাতো, আর আহিল অস্থির হয়ে তাকে বুকের মাঝে জাপটে ধরতো। অজস্র চুমু খেত সেই ঘুমন্ত চোখে, ঠোঁটে, গালে, কপালে। কিন্তু আজ অস্থিরতাটা ক্রমশ বাড়তে থাকলো। বিছানা ছেড়ে রুমের ব্যালকনিটাতে গিয়ে দাঁড়ালো আহিল। এখনো আলো ফোটেনি ঠিকঠাক। রাতে তুষার পড়ার কারণে চারিদিকে একদম সাদা হয়ে আছে। আলো আঁধারিতে এই সাদার মেলা যেন এক অনন্য আভা ছড়াচ্ছে চারিদিকে। বারান্দার কাঠের রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। সনসন করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসেও কেমন যেন মন খারাপের ভালো লাগা খুঁজে পাচ্ছে আহিল। বারান্দার এক কোণে রাখা গোলাকার দোলনার দিকে এগিয়ে গেল সে। এই বাড়িটার প্রতিটি কোণা আহিল নিজে ডিজাইন করেছে, তার মনের মতো করে সাজিয়েছে। এই শহরে এক আলাদা ভালো লাগা কাজ করে তার। অনেক বছরের মায়া হবে হয়তো নিশির সাথে এখানকার। অনেক গল্প করেছে, নিশিকে নিয়েও আসার কথা ছিল। কাগজপত্র থেকে শুরু করে সব ফর্মালিটি শেষ, শুধুমাত্র ভিসার জন্য অপেক্ষা। তারপর তার প্রেয়সীকে নিয়ে আসবে নিজের পছন্দের দেশে। আমাকে ভুল বুঝো না নিশি, প্লিজ ভুল বুঝো না। নাজমুল ইসলাম আর তার বোন ঢাকায় ফিরেছেন গতকাল। তুহিন বেগম আসার পর থেকেই যেন বাড়িটাকে মুখিয়ে তুলেছে। এমনিতেই তিনি ভাই বলতে দ্বিতীয় কিছু ভাবতে পারে না। আর তার নিশি তো তার খুব আদরের, ছোটবেলা থেকেই ফুপির খুব নেওটা সে, এখনো তাই আছে। তুহিন বেগমও তেমন, ভাইজি বলতে অজ্ঞান। আসার পর থেকেই বাড়ি থেকে বানিয়ে আনা এটা সেটা বাটি করে করে খাইয়ে দিয়ে আসছে ভাইজিকে। আম্মা, এটা কি হাতে? খেজুর গুড়ের পায়েস, দাও তো খাই। বাড়ি যাওয়ার পর কত করে বললাম, পরে 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 করে তো আমি চলেই আসলাম। এটা নিশির জন্য নিয়েছি হাসু, তোরটা টেবিলের ওপর ঢাকা রেখে এসেছি, যা খেয়ে নে। তখন করলে তো নিশি খেতে পারতো না, তাই ভাবলাম যাওয়ার সময় করে নিয়ে গেলে নিশিটাও খেতে পারবে। যা যা খেয়ে আয়, আর তোর রানীকে তোর পাশের বাটিটা ঢেকে দিস।
এই মেয়ে হুটহাট করে কই চলে যায় তার নাই ঠিক। আর কথা বাড়ালো না হাসি। কারণটা এটা কোনো নতুন ব্যাপার না। নিশি হবার পর থেকেই এমন হয়ে আসছে। সব কিছুতেই ওর অগ্রাধিকার। চুপচাপ চলে গেল সে। কিন্তু নিশি এত আনন্দের মাঝেও নিজেকে সুখী করতে পারছে না। সব কিছুর মধ্যে থেকেও কেমন একটা ছন্নছাড়া। তবে প্রাণপণে ভালো থাকার অভিনয়টা চালিয়ে যাচ্ছে সে। কিন্তু নিজের সাথে আর পেরে উঠছে না কোনো মতে। হুট করেই সব মনে পড়ে, সব আনন্দকে ধূলিসাৎ করে দেয়, এলোমেলো করে দেয় তার সব কিছু। নিজস্ব মনে হয় নিজেকে। আজকাল চোখের কোণাটাও ভিজে ওঠে বড্ড বেমানান হয়ে। সে কাঁদতে চায় না, নিজের ক্ষতকে সামলে এনে আপনজনদেরকে কষ্ট দিতে চায় না। তার চেয়ে বরং সকলের অগোচরে সে একাই রক্তাক্ত হোক। আজকাল নাজমুল সাহেব খুব মনোযোগ দিয়ে মিয়াকে খেয়াল করেন। নিজেকে বড্ড স্বাভাবিক রাখার চেষ্টা। বাবার চোখ এড়াতে পারেনি নিশি। অগোচরে সবটাই খেয়াল করছেন তিনি, কিন্তু মেয়েকে জিজ্ঞেস করে উঠতে পারছেন না কোনো মতে। হুট করে এখানে চলে আসা, অথচ শিমুল বেগম বাসায় নেই। তার উপর আশরাফ সাহেব গতকাল এসে দেখা করে গেছেন। ভদ্রলোক কাল পরশু চায়না যাবে মেয়েকে দেখতে, তারপর একেবারে শিমুল বেগমকে সাথে করে নিয়ে ফিরবেন। এই সময় নিশির এখানে থাকা, না না, আর যাই হোক ব্যাপারটা শোভন দেখায় না। নেহাত তারা ভালো মানুষ, কিন্তু নিশিত তার আপনজন নিয়ে এতটা উদাসীন নয়। মেয়েটার কি চলছে মনে? এমনিতেই এত চাপা স্বভাবের। অভিমান দব নিজের ভেতর পুষে রেখে গুমড়ে গুমড়ে মরবে। তবে নিশির সাথে যে কথা বলাটা জরুরি তা তিনি ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। দিনরাত নিশি পড়াশোনা নিয়ে পড়ে থাকে। ইচ্ছে করে দেরি করে বাড়ি ফিরতে হবে বলেই বাড়ি ফেরা যাকে বলে। রাতটুকু পার করতেই দম বন্ধ হয়ে আসে আজকাল। বিছানায় শুলেই মনে হয় এই বুঝি অসভ্যটা এসে জোর করে জাপটে ধরবে, নয়তো গা ঘেঁষে থাকবে। অনেক দিন ধরে অসভ্যটার কাঁধে মাথা রেখে বুকের বাঁ পাশটায় চুমু খাওয়া হয় না। পেটের ওপর আঙ্গুল চালিয়ে আঁকিবুকি করা হয় না। বই নিয়ে পিঠের ওপর আসন করে বসা হয় না। গায়ের ওপর শটান হয়ে শুয়ে বুকের ধুকপুকানিটা শোনা হয় না। বিড়ালের মতন করে কোলের ভেতর ঢুকে চুপচাপ জড়িয়ে ধরে থাকা হয় না। তার চিল্লানোটা অনেক দিন শোনা হয় না। অনেকটা দিন হয়ে এসেছে তোমাকে অভিমান করে দাঁত খিচে অসভ্য ডাকা হয় না। তোমার আদর পাওয়া হয় না। তোমায় জড়িয়ে ধরে ভালোবাসি শব্দটা শোনা হয় না। অনেকটা দিন আহিল। অনেকটা, আচ্ছা 29টা দিন কি অনেকটা হয়? কেন করলে এমন? খুব কি দরকার ছিল এইভাবে আমাকে ভেঙে চুরে দিতে? পারলে তুমি। তোমাকে ভালোবেসে বিশ্বাস করাটা কি আমার ভুল ছিল? তবে তাই হোক, তাই হোক। 2টা ক্লাস করার পর লাস্ট ক্লাস না করেই ভার্সিটি থেকে বেরিয়ে পড়ল নিশি। কেন যেন ক্লাসে আর মন বসাতে পারছে না। লাইব্রেরিতে বসার পরেও একই অবস্থা। তাই কিছুটা হন্য হয়েই বেরিয়ে পড়ল। কিছুক্ষণ না হয় আপন মনে হাঁটবে। তবে পায়ের অবস্থা খুব একটা ভালো না। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হচ্ছে 2 দিন ধরে। গতকাল রাতে তো জ্বর উঠে গিয়েছিল পায়ের ব্যথা থেকে। সব কিছু ভেবে হাঁটাহাঁটি করার প্ল্যান বাদ দিয়ে রিকশায় করে ঘুরবে ঠিক করলো। রিকশা এদিকটায় পাওয়া যায় না। খুব একটা ভেবেই হাঁটা ধরলো নিশি আস্তে ধীরে। নিশু ব্যাগ থেকে ফোন বের করছিল। নিশু খুব পরিচিত শব্দটা পেয়েই থমকে দাঁড়ালো সে, হৃদকম্পিত হয়ে স্বাভাবিক মাত্রার চেয়েও বেশি। ফোনটা ব্যাগে রেখে স্বাভাবিকভাবেই এক পা বাড়ালো সে। ফের সেই চিরচেনা ডাক, নিশু প্লিজ, বলেই সামনে এসে দাঁড়ালো আহিল।
এভাবে ঘুরিয়ে হাঁটছো কেন? পায়ে কি বেশি প্রবলেম হচ্ছে? চলো এখনই ডাক্তারের কাছে যাব, আসো। বলেই গাড়ির দিকটায় ফিরল সে। আহিলের এহেন স্বাভাবিক কথাবার্তায় খুব একটা অবাক হলো না নিশি, তবে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। এতটা হয়তো সেদিনের পর আশা করা যায় না। নাকি যায়? নিশিকে নড়তে না দেখে ফের ঘুরে দাঁড়ালো আহিল। নিজেকে নিজেদের মাঝে দূরত্ব কিছুটা কমিয়ে মুখোমুখি দাঁড়ালো। নিশু, তোমাকে মানে আমি, আমার সরি বলার বেশ ছটফট করছে আহিল। হাত ছোড়াছুড়ি করে নিজেকে গুছিয়ে নিচ্ছে বারবার। নিশির শীতল দৃষ্টি বারবার সেই গোছানোটাকে অগোছালো করে দিচ্ছে। নিশি এক মনে তাকিয়ে আছে আহিলের কর্মকাণ্ডের দিকে। সে খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবটা। তবে এবার মুখ খুলল সে। আপনি কি কিছু বলতে চাইছেন? নিশির এই আপনি বলাতে খুব অবাক হলো আহিল। তবে এমন কিছু হবে অস্বাভাবিক নয়। লোক নিশু, আমার নাম নিশিতা ইসলাম। নিশি আর নিশু নামটা একান্তই আমার আপনজনদের জন্য। আপনি আমায় নিশিতা নামে ডাকতে পারেন। কি হয়েছে তোমার হঠাৎ করে? সব তো ঠিকই ছিল। নিশির দুই বাহুতে হাত রেখে, হ্যাঁ সব ঠিক ছিল, কারণ আপনি সব ঠিকঠাক করে এতকাল রেখেছিলেন। আর কত বলেন তো, সব কিছুই রি একটা শেষ থাকে। আহিলের হাত সরিয়ে দিয়ে, এই মেয়ে, কিসের শেষ বলছো তুমি? হ্যাঁ আর কি বা বলছো? কেন এমন করছো লক্ষ্মীটা? নিশিকে ধরতে গেলেই একটা পাবলিক প্লেস মিস্টার মাহমুদ। এখানে আমি সিন ক্রিয়েট করলে আপনার ক্লাসটা কোথায় নামবে একবার ভেবে দেখুন। ডোন্ট কেয়ার টু টাচ মি এগেইন। কিছুটা সরে গিয়ে, অনেক হয়েছে, এইবার গাড়িতে উঠবে তুমি। কিছুই বলতে হবে না তোমাকে, আমারও কিছু জানতে হবে না। এক্ষুনি তুমি আমার সাথে বাড়ি ফিরবে। নিশির হাতটা শক্ত করে চেপে ধরে, হাত ছাড়ুন বলছি। আমি বলেছি হাত ছাড়ুন। আপনাকে না বলা সত্ত্বেও আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন? আহিল বিস্ময়ে তাকিয়ে আছে নিশির দিকে। নিশির রাগ আশা করেছিল, তবে এতটা আশা করেনি। হাতে কিছুটা ঢিল পেতেই হাত ছাড়িয়ে কিছুটা দৌড়েই সেখান থেকে চলে গেল নিশি। আহিল এখানে অবাক হয়ে নিজের হাত আর নিশির চলে যাওয়া দেখছে। আজ ভোরের ফ্লাইটে ঢাকা পৌঁছেছে সে। 4 দিনের কাজ নিয়ে জার্মান সফর করলেও কাজে কর্মে তা গিয়ে ঠেকেছিল প্রায় সপ্তাহের হিসেবে। ভেতর ভেতর অনেকটা অস্থির হয়েছিল নিশিকে দেখার জন্য। এই 7 দিনে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়। অনেকবার ফোন দিতে গিয়েও দিতে পারেনি। বারবার নিশির সেদিনের রক্তাক্ত অসহায় চেহারাটা চোখে ভেসে ওঠে। নিজের কাছেই নিজেকে জঘন্য মনে হয়, কিন্তু নিশিতাকে ভাবে, হেই নিশিতা, এইভাবে দৌড়াচ্ছ কেন? না মানে, কয়েক হাত দূরে আহিলের দিকে একবার তাকিয়ে, স্যার আপনি কি আজকে আমায় একটু বাড়ি পৌঁছে দিতে পারবেন? আই ইউ শিওর প্লিজ? নিশিকে এমন হন্তদন্ত চোখে ইমাদ আর কথা বাড়ালো না, কিন্তু পেছনে আহিলের দৃষ্টিতে প্রখর তীক্ষ্ণতা বাড়ি পৌঁছে দিল নিশিকে। অন্য দিনকার মতো আজকেও ইমাদকে বাড়ি ডেকেছিল নিশি, কিন্তু তার কি যেন জরুরি কাজ আছে বলেই চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে বাড়ির গেইটে ঢুকে গেল। রুমে ফিরে ব্যাগ রেখেছে কেবল, তখনই হাসি ঢুকলো নিশির ঘরে। তুই দুনিয়ায় এসেছিস কি আমার সব কিছু ছিনিয়ে নিতে? এত টেনশন অ্যাটেনশন শিকার কেন তুই? সেখানেই যা, যেখানেই যাবি সেখানেই তোর পেছনে পেছনে সারা দুনিয়া ঘুরবে কেন? এইটুকুনি মেয়ে পেটে তোর এত এত বৃদ্ধ, এতটুকুনি বা বলেছি কি জন্য?
জুটিয়ে তো ফেলেছিস একটা বড়লোক ছেলে। আর কত ছেলে লাগে তোর? হ্যাঁ, আর কত? একটা কথা কি জানিস তো, আল্লাহ একদম সঠিক বিচার করে, একদম সঠিক। এই তো দেখ না, তোর যেমন এক পুরুষে মন ভরে না, তেমনি তোর স্বামীও দেশ বিদেশে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, আর তোর কাছে দুনিয়ার সাধু হয়ে থাকে। প্রথমে ভেবেছিলাম তোর কোনো দোষ নেই, তোর সব কিছু জানা উচিত। এখন তো দেখি আমি অজন্মা, বোকা আর নির্বোধ। তোর অনেক গুণ রে নিশি, অনেক। আপু, একদম আমায় আপু ডাকবি না, আমি তোর কেউ নই, কেউ না। তুই জন্মাবার পর থেকেই আমি আম্মুকে কাছে পাইনি। আমার সব জিনিস আগে তুই ব্যবহার করতি। তোর কিছু হলে বাড়ি শুদ্ধ লোক হুড়োহুড়ি করে, আর আমার মামি তোকে সহ্য করতে পারতো না বলে আম্মা অলওয়েজ তোকে নিয়ে নিজের কাছে রাখতো। আর মামার কথা তো বলাই বাহুল্য, সবাই তোকে এত ভালোবাসবে কেন? তুই কি ফেরেশতা ভাবতাম, মামির চক্ষুশূল তুই, কিন্তু না, মামিও তোকে ভালোবাসতো। উনি সবার অগোচরে তোকে দেখতো, কোলে নিত। তুই ঘুমালে তোকে বুকের সাথে মিশিয়ে বসে থাকতো চুপচাপ। একটু যখন বড় হলি তখন আমার হাতে এটা ওটা দিয়ে আম্মার কথা বলে পাঠাতো তোর কাছে, আমি দিতাম না। মনে আছে তুই যখন চাইতি আমি বলতাম মামি দিয়েছে তোকে, নিতে বারণ করেছে। তোকে কেন সবাই ভালোবাসবে? আপাও তেমন ছিল। আমি রাগ করলে আমাকে বুঝতো তুই ছোট। দুজন সমান অপরাধী থাকা সত্ত্বেও তুই কেন শাস্তি পেতি না? কিন্তু আমি ঠিকই পেতাম। একবার সাইকেল থেকে পড়ে পা কেটে ফেললি তুই, আম্মা আমায় মারলো, মামা ধমক দিল, অথচ আমার দোষ নেই কোনো। তোর নিজের কারণে তুই ব্যথা পেয়েছিস, অথচ আমি শাস্তি পেলাম। তোকে কেন দেখে রাখি নাই? তোকে আমি কেন দেখে রাখবো কেন? তুই আমার কেউ না। আমার কাছে আমি কিছু চাইলে আর কোনো গুরুত্ব নেই, অথচ তুই মুখ ফুটে বলার আগেই সব কিছু হাজির। এই ভোলা ভালা চেহারা দিয়েই তো ভুলিয়ে রেখেছিস সবাইকে। একটা কথা মনে রাখিস, তুই আমার সব জিনিসে ভাগ বসানো এক অযাচিত ব্যক্তি, কেউ না তুই আমার, বুঝেছিস? তুই জন্মগতভাবেই পরগাছা, বড় হয়েও তেমন রয়ে গেলি। আমাকে দেখে যাওয়া ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেললি। এখন পড়েছিস কলেজের ছাড় নিয়ে, তোর লজ্জা করে না? তোর আবার কিসের লজ্জা? আমিও যে কি বলি, তবে বিচার তো হচ্ছেই তোর। ছবিগুলো নিশ্চয়ই দেখেছিস, বিয়ের পরেও তোর স্বামী পরনারীতে আসক্ত, দেশ বিদেশে পাঁচতারা হোটেলগুলোতে রাত কাটিয়ে আসছে, আর তুই সেই স্বামীর সোহাগে ডগমগ খাচ্ছিস। আর কিছু না বলে তাচ্ছিল্যের হাসি হেসে বেরিয়ে পড়ল হাসি, আর পেছনে রেখে গেল ক্ষত বিক্ষত একজনকে। ঝরে যাওয়া ফুলের মতো করে মেঝেতে লুটিয়ে পড়ল সে। আহিলকে ঘিরে অনেক কিছুই সামনে এসেছে তার, সে আর তার কাছে অভিনব কিছু না। কিন্তু সেই ছোটবেলা থেকেই যে অভিযোগগুলো মাকে ঘিরে নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছিল, তা যেন এক এক করে ঝরে পড়ছে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে নিশি। মাকে যে তার খুব প্রয়োজন, আজ যেন কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না নিজেকে। এই দুনিয়া বড্ড বেঈমান, বড্ড বেশি বেঈমান। পত্রিকার বিনোদন পৃষ্ঠার শীতকালীন পোশাক পরিচ্ছদের ফটো সেশনাল এর জন্য সোহানা নিশিদের ভার্সিটি ক্যাম্পাসে এসেছে। এক রাউন্ড ফটো সেশন এর পর কস্টিউম চেঞ্জ করে সবেমাত্র ফ্যান থেকে নেমেছে সে। ঠিক তখনই দূর থেকে নিশিকে দেখে এগিয়ে গেল তার দিকে সুহানা। কেমন আছো নিশিতা? নিশির সামনে দাঁড়িয়ে হুট করে সোহানাকে দেখে ঘাবড়ে গেলেও ক্রমেই চোয়াল শক্ত হয়ে এলো তার। পাশ কেটে চলে যেতে চাইলেও আটকে দিল সোহানা। তুমি কি আমাকে অ্যাভয়েড করছো?
আমার সাথে আপনার কি দরকার থাকতে পারে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। এভাবে কথা বলছো কেন? আমি তো আর দাঁড়ালো না নিশি ধূপধাপ পা ফেলে চলে গেল ক্লাসে। সুহানা হা হয়ে আছে নিশির এমন ব্যবহার দেখে। কি হয়েছে? কি এই মেয়ের? একদম উদ্ভট। মেকআপ কল আসতেই সুহানা আবার তার কাজে ফিরে গেল। তাড়াহুড়ো করে কফি শপে ঢুকে বেশ খানিকটা অবাকই হলো ফারাজ। লাঞ্চের আগে একবার রাউন্ডে গিয়েছিল রোগীর আপডেট নেবার জন্য। এর মধ্যেই সুহানার জরুরি তলব। তার ঠিকানা দেওয়া কফি শপে যেন যতটা দ্রুত সম্ভব পৌঁছে যায়, আর বিস্তারিত সব কিছু সামনাসামনি বলা হবে। কোনো প্রকার দেরি যেন না হয়। তবে দেরি হয়েছে। হসপিটালের ঠিক বিপরীতে কফি শপ হওয়ায় বেশ জ্যামের মুখোমুখি হয়ে এদিক আসতে পেরেছে ফারাজ। তবে মূল কথা সেইটা না। মূল কথা হলো সুহানার পাশাপাশি নিশিও বসে আছে। আর নিশিকেই বা সুহানা কোথায় পেল? বিচলিত মনেই এগিয়ে গেল ফারাজ টেবিলের দিকে। চার কোণা টেবিলের তিন কোণায় তিনজন বসে আছে চুপচাপ। ফারাজি প্রথম মুখ খুলল। নিশিকে কোথায় পেলে সুহানা? তোমাকে বলেছিলাম না আমার একটা ক্যাম্পাস ফটো সেশন আছে পয়েন্টার থিমের উপর? হ্যাঁ তো সেই ফটো সেশনটা ওর ইউনিভার্সিটিতেই। এদিকে ওদের এসব কথাবার্তা নিশির কাছে চরম বিরক্তিতে গিয়ে ঠেকছে। এক প্রকার মুখিয়ে আছে সে সুহানার প্রতি। কিন্তু নিশি ধৈর্য ধরে আছে, কারণ মুখ খুলেই কিছু একটা বেফাঁস কথা বলে বসবে সে। ফারাজ, তোমাকে ডেকেছি আমি খুব দরকারি কথা বলার জন্য। আর আমার সেই দরকারি কথা নিশিকে বাদ দিয়ে নয়। তাই আমি তোমাদের দুজনকেই একত্রে চাইছিলাম। আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, তার জন্য আমি খুবই দুঃখিত। কিছুটা দম নিয়ে ফের শুরু করলো সুহানা। মিস্টার মাহমুদ সাথে পরিচয়টা আমার আগে থেকেই, এবং সেটা ফারাজের সাথে পরিচয়েরও পূর্বে। মিস্টার মাহমুদ আর আমি জার্মানের একই ইউনিভার্সিটির আলাদা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি, এবং তার সাথে আমার একাডেমিক ডিফারেন্স অ্যারাউন্ড 3 ইয়ার্স। এই ব্যাপারটা ফারাজের জানা থাকলেও নিশিতা জানে না। আমি প্রায় শিওর। উত্তরে নিশি ইশারায় মাথা দুলিয়ে হ্যাঁ বলল। নিশিকে বিনিময়ে মুচকি হাসি দিয়ে এবার ফারাজের দিকে তাকালো সুহানা। তবে মিস্টার মাহমুদের সাথে আমার পরিচয় কিভাবে হয়েছে সেটা ফারাজও জানে না। বলা হয়নি বা সময় পাইনি এমন কিছুই নয়। আমি ইচ্ছে করেই সেই অতীত টেনে আনতে চাইনি। তবে আজ মনে হচ্ছে বলাটা খুবই প্রয়োজন। ফের দম নিয়ে শুরু করলো সুহানা। জার্মানে গিয়েছি সবেমাত্র মাসখানেক। অ্যাডমিশন কনফার্ম। এরপর ক্লাস শুরু হতে আরও প্রায় সপ্তাহখানেক। ওখানকার কয়েকটা মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারপর স্থানীয় এলাকাগুলো ঘুরে ফিরে দেখতে লাগলো তারা আমাকে। তখনই একদিন ঘোরাঘুরি করে যে যার মতো আলাদা হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য। কারণ আমার সাথে যারা ছিল তারা প্রায় আমার থেকে 2 স্টেশন আগে নামে। স্টেশন থেকে ইউটার্ন দিয়ে নিয়ে একটা আবাসিক এলাকা পেরিয়ে মেইন রোডের বাঁ দিকটায় ছিল আমার বাসা। ভাড়ায় থাকতাম। আবাসিক এলাকা অর্ধেকটা পার হবার পর আচমকা আমার সামনে 7-8 জন ছেলে ঘিরে দাঁড়ালো। কিছু বোঝার আগেই পেছন থেকে কেউ চেপে ধরে কোথায় নিয়ে যাচ্ছিল। আমি হাত পা ছোড়াছুড়ি করেও রেহাই পাচ্ছিলাম না। তবে মহান আল্লাহ সেদিন আমার সহায় ছিলেন। যেই বাড়ির পেছনে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ছিল মিস্টার মাহমুদের বাড়ি। তিনি এবং তার কিছু ফ্রেন্ড আমার চিৎকার চেঁচামেচি শুনে আমাকে উদ্ধার করেন, এবং সেই ছেলেগুলোর মধ্যে থেকে 4 জনকে আটকে পুলিশে দেওয়া হয়। কুৎসিত হলেও কথাখানি সত্যি যে সেদিন আমি গ্যাং রেপ
হতাম যদি না মিস্টার মাহমুদ তার বন্ধুদের নিয়ে আমাকে রেস্কিউ না করতো। এবার দীর্ঘশ্বাস ফেলে নিজের কোলের ওপর মাথা রাখা খামটা হাতে নিল সুহানা। একে একে প্রতিটা ছবি তাসের মতো করে টেবিলে রাখলো সাজিয়ে। প্রতিটা ছবিতেই আহিলার সোহানাকে দেখা যাচ্ছে, কখনো হাতে হাত রেখে কথা বলছে আর সোহানা কাঁদছে, আবার কোনোটাতে তার মাথায় হাত রেখে কিছু একটা বলছে। তবে সবগুলো ছবির স্বাভাবিকতা নষ্ট হয়ে যাচ্ছে একটা ছবিতেই। সেই ছবিতে সোহানা আহিলকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। প্রতিটা ছবি এক অ্যাঙ্গেল থেকে তোলা, কিছুটা ঝাপসা হলেও সবকিছু বেশ স্পষ্ট। নিশি ভাবলেশীনভাবে বসে আছে এখন। ফারাজ কিছুটা উৎসুক হয়ে ছবি দেখছে কিন্তু হাতে নেয়নি। ডেটটা চেক করো তো ফারাজ, তুমি তখন আমেরিকায় ছিলে, আমি গিয়েছিলাম তোমার কাছে কিছুদিনের জন্য। হ্যাঁ মনে আছে তো? সেখান থেকে ফিরে আমি 2টা শিডিউল পিছিয়ে দিয়েছিলাম। তোমার শত শত ব্যস্ততা যেন গ্রাস করে দিচ্ছিল আমায়। তোমাকে পাওয়ার আশায় তোমার কাছে ছুটে গিয়েও আমি নিরাশ, আশাহত হয়ে দেশে ফিরে এসেছিলাম। এত রাগ, এত অভিযোগ জমা হয়েছিল তোমার উপর যে বলার বাহিরে। মিস্টার মাহমুদ সিলেট ছিল তার আউটডোরের কাজে। আমারও পিছিয়ে দেওয়া শিডিউল কিছুটা বাধ্য হয়েই শুরু করতে হয়েছে। কাকতালীয়ভাবে আমার শুটিংয়ের দৃশ্যনয়ন সেখানে ছিল, আর বাকিটা চিটাগং। কাজ শেষ করে ওনার ফার্ম হাউসেই চলে গিয়েছিলাম। সেখানে এর আগেও গিয়েছি আমি ফারাজের সাথে। আমাদের ব্যাপারে সব কিছুই মিস্টার মাহমুদের জানা। কিছুদিন আগে যে আমি ফারাজের সাথে দেখা করতে সেখানে গিয়েছিলাম সেটাও তিনি জানতেন। সেদিন ওনাকে দেখে আমার কি হলো জানি না, জড়িয়ে ধরলাম পেছন থেকে। আমার কোনো বড় ভাই নেই নিশিতা। সেদিন ওই ঘটনার পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাকে নিজের ভাইয়ের আসনে বসিয়েছিলাম। আমার অন্তরে মিস্টার মাহমুদকে নিয়ে কোনো কালিমা নেই নিশিতা। সেদিন আমাকে অনেক বুঝিয়েছেন তিনি। আমার সামনেই তো ফারাজকে ফোন দিয়ে কি বকা, কান্নাকাটি করছিল না যখন তখন তোমার কথা বলছিলেন। সারাদিন নাকি সেদিন তোমার সাথে কথা হয়নি তার। তোমাকে বুঝিয়ে শুনিয়ে হুট করেই গাড়ির চাবি নিয়ে আমাকে থাকার কথা বলে বেরিয়ে পড়লেন। আমি যখন পেছন থেকে জড়িয়ে ধরেছিলাম, ওনার নাকি মনে হয়েছিল তুমি সারপ্রাইজ দিতে সিলেটে চলে গিয়েছো আমার সাথে। তোমাকে নিয়ে কথা বলার পর নাকি তোমাকে দেখার তৃষ্ণা তৃষ্ণাটা আরো বেড়ে গিয়েছিল। ট্রাস্ট মি ফারাজ, তখন আমার ইচ্ছে হচ্ছিল তোমাকে মিক্সচারে ব্যান্ড করতে। জার্মানে থাকাকালীন আমি ওনার সহচার্যেই ছিলাম নিশিতা। ব্যাপারটা হয়তো শুনতে অস্বাভাবিক, কিন্তু ভাইয়ার গুটি কয়েক মেয়ে বান্ধবীর বাইরে কেউই ছিল না। আমার কথা বিশ্বাস না হলে ফারাজকেও জিজ্ঞেস করতে পারো। অ্যাটলিস্ট সে আমার থেকে বেটার জানে ভাইয়াকে। নিশি আর বসলো না সেখানে, এলোমেলো পা ফেলে বেরিয়ে পড়লো কফি শপ থেকে। সব কিছু যেন ঝিম যাচ্ছে তার, মাথা একেবারে ফাঁকা হয়ে আছে। বুকের ওপর থেকে কি যেন একটা বিশাল ওজনের ভার সরে গেছে তার। আর তার সাথে সাথে বুকের বা পাশের সেই চিনচিনে ব্যথাটাও। এলোমেলো পা ফেলে বেশ কিছুক্ষণ হেঁটে রাস্তার ফুটপাত ধরে বসে পড়ল নিশি। এদিকটায় মানুষের আনাগোনা কম, আবাসিক এলাকা বলা চলে। আশেপাশের মানুষজন তার দিকে অদ্ভুতভাবে তাকাতে তাকাতে হেঁটে চলে যাচ্ছে নিজ নিজ উদ্দেশ্যে। নিশি ভাবলেশীন ভাবে তাদের দেখে যাচ্ছে, মাথায় কিছু নেই, পুরো ফাঁকা। এইখানে কি এমনে বইসা রয়েছেন কেন? পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় উঁচিয়ে তাকালো সে। গায়ের খাকি রঙের পোশাক বলে দিচ্ছে এখানকার
কোনো বাড়ির দারোয়ান হবে হয়তো। তাকে অনুসরণ করে আরো দুজন পথচারী দাঁড়িয়ে পড়ল। সবার দৃষ্টিতে এত প্রশ্ন দেখে সংকোচ হয়ে হচ্ছে নিশির। চোখ সরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল এক নিমিষে। কি নাম আপনার? কই থাহেন? কথা কন না কেন? হঠাৎ করে মনে পড়তে পারছে না সে কোনো কিছু। অদ্ভুত হলেও তার নিজের নামটা মুখ দিয়ে বের হচ্ছে না এই মুহূর্তে। নিজেই নিজেকে প্রশ্ন করে নাম মনে করার চেষ্টা করছে বহুবার, কিন্তু মনে পড়ছে না। মাথায় বোধা যন্ত্রণা হচ্ছে খুব। এত নিরুপায় কোনোদিন মনে হয়নি নিজেকে। কান্না ভেতরে দলা পাকিয়ে আছে। অনেক চেষ্টা করে কোনো রকমে বলল শুধু, আমাকে একটা রিক্সা বা সিএনজি করে দেন, আমি চলে যেতে পারবো। মিনিট দশেকের মধ্যে একজন রিক্সা ডেকে নিয়ে এলো। জটলার মধ্যে থাকা দুজন মহিলা নিশিকে টেনে তুলে রিক্সায় উঠিয়ে দিলেন ঠিকঠাক করে। রিক্সা করে বাসায় ফিরে দারোয়ান চাচাকে ভাড়া দিতে বলে একদমই সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলেন। তারপর বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে সেই অবস্থায় সে নিজেও বলতে পারবে না। ঘুম থেকে উঠে বিছানায় চুপচাপ বসে থেকে সকাল থেকে পরপর সব কিছু নিজের মধ্যেই আওড়াতে থাকলো। ঘুমিয়ে শরীরটা একেবারে ঝরঝরে লাগছে। ঘড়ির দিকে তাকানোর সময় ঘরে ঢুকলেন নাজমুল সাহেব। আর কিছুক্ষণ পর সন্ধ্যা। এতটা সময় ধরে ঘুমিয়ে উঠেও মনে হচ্ছে একটু আগেই শুয়েছিল। কি জানি, হয়তো ক্লান্তিতেই এমন হয়েছে। ঘুমিয়েছিলে আম্মু? হ্যাঁ বাবা, সে অনেকক্ষণ। বসো না। পড়াশোনা কেমন চলছে তোমার? ভালো। দীর্ঘশ্বাস ফেলে বাবাকে জড়িয়ে ধরলো। তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? বাবাকে বলা যায়? কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো নিশি। সম্পর্কগুলো খুব জটিল বাবা, তার চেয়েও জটিল সেগুলো পালন করা। বিশ্বাস করেও পুরোপুরি বিশ্বাস করা যায় না। আস্থাটা থাকে কিন্তু সেটা প্রখর না। যেমনটা ভাবি তেমন না, যেভাবে আশা করি তেমন করে কাছে পেলেও তার পেছনে রয়ে যায় আরো বহু কিছু। সব কিছু কেমন যেন খুব কঠিন বাবা। জট পাকিয়ে যাচ্ছে, বারবার শিথিল করতে বসি কিন্তু বারবার সেই একই হচ্ছে। কত সাধনার মানব জনম। আম্মুরে, তুমি যদি এটাকে ডাল ভাত রান্নার মতো সহজ ভাবো তাহলে হবে। বিশ্বাস করা ভালো আম্মু, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাসের ওপর সব কিছু কেনই তুমি ছেড়ে দিবে বলো তো? আস্থা থেকে সব কিছুর একটা মজ মজুতকরণ আছে আম্মু। সম্পর্কে পরিচর্যা দরকার, যত্ন দরকার, শাসন দরকার। শুধু বিশ্বাস আর আস্থা বলে কতদিন মা? বিপরীত পাশের মানুষটারও তো জানা প্রয়োজন। তার জন্য আমার কি মনে কি চলে, বা আমার জীবনে তার প্রয়োজন কতটা। আর কঠিন ভাবলেই কঠিন। মনে রাখবে, সহজ ব্যাপারগুলোকে আমরাই কঠিন করি। তুমি নিজে ঠিক তো জগৎ ঠিক। নিজেকে শক্ত রাখতে হবে শুধু। বাপ মেয়ে দুটিতে কথা হলো খুব। নাজমুল সাহেব নিজের সবটা দিয়ে মনে প্রাণে মেয়েকে বুঝিয়েছেন। মেয়ে এখন বড় হয়েছে, সরাসরি সব কিছু জিজ্ঞেস করাও তো যায় না। তবে বিগত কিছুদিন ধরে তার এই অস্বাভাবিক চলাফেরা আর রানীর ইঙ্গিতপূর্ণ কথাবার্তায় কিছুটা হলেও বোধগম্য হয়েছে তার। একসাথে থাকতে গেলে মনোমালিন্য হতেই পারে, একঘেয়েমি চলে আসতেই পারে। এতে কোনো দোষ নেই। তখন উচিত দূরে সরে এসে ওকে অন্যকে নিজেদের প্রয়োজন বোঝানো। আর যাই হোক, দূরত্ব অন্তত সম্পর্কে তিক্ততা নামক বিষয়টা চলে যায়। নতুন করে জন্ম নেয় মায়া নামক ভালোবাসার এক উপলব্ধি। তবে ছেলে মেয়েগুলো আজকাল নিজেদের বড্ড বেশি বড় ভাবতে শুরু করেছে। তা না হলে কি এইভাবে দুটিতে মিল এত স্বাভাবিক থাকার নাটক করতে পারতো? কৈরস তো আহিল ফোন করেছে,
রোজ খোঁজ খবর নিচ্ছে। নিশির ব্যাপারেও বেশ কথা হলো গতকাল, কিন্তু কিছুতেই বোঝার উপায় রাখেনি এরা। কি সাংঘাতিক! আসলেই বয়স হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা বাচ্চা ভাবতে শুরু করেছে হয়তো তাকে। কথাটা ভাবতেই তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর তার সাথে একটা অদ্ভুত তৃপ্ততার হাসি। আপু আসবো, আমার কাছে কি দরকার তোর, আর কি চাই? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তোকে দেবার মতো বা তুই নিতে পারবি এমন কোনো কিছুই আমার কাছে আর অবশিষ্ট নেই। নিশি নিঃশব্দে এসে হাসির বিছানার এক কোণে বসলো। হাসি তখনও বিছানা ঘেঁষে পড়ার টেবিলে বসা। রাশি আপু, আর তোমাকে আমি কোনো কালেই ফুফাতো বোন ভাবিনি। আমার সব সময় মনে হতো ফুপা ফুপু তোমরা আমাদের পরিবার, মামার বাড়ির কাউকেই এত আপন মনে হয় আপু যতটা তোমাদের ভাবি। তুমি আমাকে ভালোবাসো না এইটা আমার দুর্ভাগ্য, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো খাদ নাই আপু। তুমি তো আমার প্রতিবিত্ত সবই জানো আপু। হয়তো বাবার ফুপুর কাছে এই জন্যই খুব আদরের আমি, কিন্তু তোমার প্রতি তাদের ভালোবাসা কোনো অংশে কম না আপু। মা আমাকে ভালোবাসতেন সেদিন তোমার মুখে শোনার পর বিশ্বাস করো আপু, মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার ছোটবেলাটা তো তোমার অজানা নয়। মায়ের কত ওড়না ধরে পেছনে পেছনে হাঁটতাম মনে আছে তোমার? একদিন খুব করে কেঁদেছিলাম একটু কোলে নেবার জন্য। ফুপু থেকে শুরু করে বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত সেদিন কোলে নিয়েছে আমায়, কিন্তু কান্না থামেনি। এক সময় কেঁদে কেটে নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তুই ঘুমাবার পর মামি তাকে কোলের ভেতর নিয়ে খুব কেঁদেছিলেন সেদিন। সামনাসামনি কতটা কঠোর, কিন্তু ভেতরে ভেতরেও নিজেই তোকে কাছে পাওয়ার জন্য ছটফট করতেন। মায়ের ছটফটটা আমি বুঝতে পেরেছি আমার বিয়ের পর, ঠিক যেমন আমি চাইতাম তেমন। বলে একটা দীর্ঘশ্বাস ফেললো নিশি। তুই কি আর কিছু বলবি? নিশি কিছুক্ষণ হাসির দিকে তাকিয়ে থেকে, আপু, ইমাদ স্যার তোমাকে খুব পছন্দ করেন। কিছুদিনের মধ্যেই হয়তো তোমাকে জানাতে পারে তোমার মনের কথা। আমি যে তোমাকে বলে দিলাম সে কথা স্যারকে বলো না প্লিজ। বলেই খানিক মুচকি হাসলো নিশি। হতভম্বের মতন তাকিয়ে আছে হাসি তার দিকে। ব্যাপারটাতে নিশি বেশ মজা পাচ্ছে বলা চলে। এমন না যে ইমাদকে হাসির অপছন্দ, কিন্তু তাই বলে ইমাদের সাইডটা নিশি এভাবে গট গট করে বলে দিবে নির্দ্বিধায়, তা সে ভাবতেও পারেনি। আচ্ছা, নিশি কি করে জানলো ইমাদের কথা? নিশিকে তো বহুবার দেখে ইমাদের সাথে হেসে কথা বলতে। প্রায়ই ইমাদ তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে এই তো বিগত দিনগুলোতে বেশ কয়েকবার। আর সেসব দিনগুলোতে হাসিকে দেদারসে অ্যাভয়েড করে গেছে সেই ছোকরা। নিশির সাথে ইমাদের এতটুকু ভেবেই কিন্তু কিন্তু চেহারা নিয়ে তাকালো নিশির দিকে। নিশি সেই আগের মতন করেই বিছানায় পা ঝুলিয়ে ঝুলিয়ে হেসে যাচ্ছে। আহা আপু, এত কিন্তু কিন্তু কি ভাবছো বলো তো? তোমায় তো এই কয়দিন যে ভাইয়া হোয়ার ইউ টাইপ অ্যাভয়েড করেছে, সেটা তো তার প্ল্যানেরই অংশ। টিপিক্যাল ফিল্মি লাভার বুঝছো, কিন্তু ব্যাপারটা বেটার পার্সোনালিটির সাথে যায় না একেবারে। বলেই সেই আগের মতো হাসি। ইমাদার ক্রিটিক্যাল লাভার? হুম, ওই ছোকরা হাড়ে হাড়ে শয়তান। ওরে আমি বেশ চিনি। আপু, খুব ভালোবাসো বুঝি স্যারকে? জবাবে হাসি কিছু বলল না, চুপ করে রইল। এবার নিশি উঠে পড়লো বিছানা ছেড়ে। হাসি তখন দাঁড়িয়ে টেবিলের বইগুলো ব্যস্ত অজুহাতের ভঙ্গিতে ঘাটাঘাটি করে যাচ্ছে। নির্দ্বিধায় জড়িয়ে ধরলো নিশি হাসিকে দেহের গড়নে। ছোট্ট নিশি কাঁধ ডিঙিয়ে হাত গলিয়ে
গলা আঁকড়ে ধরে মিশে রইল হাসির সাথে। আপু, আমি জানি তুমি যে আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো বলেই তখন কাঁদছিলে। যাদের কষ্ট আমাদের মন ছয়, যাদের আমরা ভালোবাসি, আমরা তো তাদের জন্যই কাঁদি। আমার ইনসিকিউর ফিল হবার কি কারণ আমি জানি না আপু। তোমার বোন কোনো খারাপ মেয়ে না আপু। তাকে এভাবে অন্তত ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।